আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এর আগে যে ভিডিওটা করেছিলাম তারই ধারাবাহিকতায় এরপরে মার্কেটে কেমন যেতে পারে সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে আমরা একটা আগের ভিডিওর কিছু একটা অংশ আমরা একটু দেখে নিই। আমাদের অ্যানালাইসিসে আমরা বলেছিলাম যে আমরা এখান থেকে একটা ডাউনওয়ার্ড দেখতে পাচ্ছি, যেটা কারেকশন করে কিছুটা নিচ দিয়ে গিয়ে এই যেখান থেকে ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করতে পারে। সো তারপরে আমরা এই সময়টাতে কোন কোন শেয়ারগুলোতে এসআইপি করলে বা ইনভেস্ট করলে সেই শেয়ারগুলো থেকে ভালো রিটার্ন পাবো বা অনেক কম দামে সেই শেয়ারগুলোকে আমরা অ্যাকুমুলেট করতে পারবো, এরকম কিছু সিচুয়েশন নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা একটা কারেকশন পেয়েছি, এবং এই টোটাল রাউন্ড আপটা শেষ করতে আমরা যদি দেখি, আমরা 13ই ডিসেম্বর থেকে শুরু করে আমরা ভিডিওটি করেছিলাম, এবং 13ই ডিসেম্বরের পর থেকে শুরু করে আজকে 25শে ডিসেম্বর, বেশ লম্বা একটা সময় কিন্তু আমরা এখানে পার করে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে এরপরে কি হবে সেটা নিয়ে যদি একটু কথা বলা যাক। খুব সিম্পল ভাবে যদি লক্ষ্য করি, এটা একটা চ্যানেলের ভেতর দিয়ে যাচ্ছে, দুই পাশে এক সমান দূরত্ব রেখে একটা সমান্তরাল চ্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সমান্তরাল চ্যানেলের ভেতর দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে একটা সাপোর্ট নিয়ে এই পর্যন্ত উঠে গেছে, এবং এখানে সিমিলার একটা পজিশন যেটা আমরা এর আগেও দেখেছিলাম, ঠিক এই পয়েন্টটাতে মার্কেট কিন্তু ঠিক একই রকম কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করেছে। তার মানে নেক্সট ডেতে আমরা যদি এই চ্যানেলটাকে ব্রেক করতে না পারি, অর্থাৎ প্রিভিয়াস প্যাটার্নের মতো যদি এখানেও একটা রেড ক্যান্ডেল চলে আসে, তাহলে কিন্তু আমরা মনে নিতে পারি যে এখান থেকে আরেকটা লো ক্রিয়েট করার পসিবিলিটি তৈরি হতে পারে। এখন ইলোট সাহেবের থিওরিতে যদি আমরা যাই, 1 2 3 4 5, এই তো আমাদের কিন্তু এখানেও একটা কারেকশনের ওয়ে রয়েছে, যেহেতু 5 ওয়েভ প্যাটার্ন। 5 ওয়েভ প্যাটার্ন অনুযায়ী এখান থেকে কিন্তু একটা কারেকশন আসতে পারে। সো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে তাহলে কিছু কিছু শেয়ার তো মুভ করতেছে, আমরা দেখব। যেমন আমরা এখন মালেক স্পিন, তারপরে হচ্ছে রহিমা ফুড, তারপরে হচ্ছে জেনিক্সেল এবং অ্যাপেক্স ফুডস নিয়ে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব, যেগুলো এই মার্কেটের খারাপ অবস্থাতেও বেশ কিছু ভালো ভাইব দেওয়ার চেষ্টা করেছে, এবং অ্যাপেক্স ফুডস তো অনেকটা লম্বা সময় অ্যাকুমুলেশন করে মুভ করেছে। এটা আমরা দেখবো আস্তে আস্তে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে যদি আমাদের রোববারে মার্কেট যদি পজিটিভ না থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে নিচে আরেকটা লো করতে পারে, যে লোটা হয়তোবা আগের লোয়ের কাছাকাছি। বাট আমি এর আগেও বলেছি, কাছাকাছি চলে আসলেও আমরা ভয় পাবো না, কারণ এই প্যাটার্নটাতে এইটা ব্রেক করে এই মুহূর্তে নিচে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটা হাইয়ার লো ক্রিয়েট করার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ এটা লো আর এখানে একটা হাইয়ার লো ক্রিয়েট করবে। আমি এখানে লিখে দিচ্ছি যে এখানে লো, লো অ্যান্ড এখানে হাইয়ার লো। ঠিক আছে, এখানে হাইয়ার লো ক্রিয়েট করবে। সো সেটার উপর বেস করে যদি আমরা একটু মালেক স্পিনিং এ আসি, মালেক স্পিনে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই পজিশনে একটা লো ফ্যাসিলিটিস ছিল, যে লোটার উপরে এসে আমরা সাপোর্ট নিয়েছি। আমরা যদি একটু ভালো বুঝতে, এই পর্যন্ত দিলে আমার মনে হয় একদম ঠিক এই প্রাইসে যারা এখানে মালিক স্পিনিংকে অ্যাবজর্ব করতে পারে নাই, যারা কালেকশন করতে পারে নাই, তারা কিন্তু এই পয়েন্টে এসে মালিক স্পিনিংকে তারা কিন্তু কালেকশন করতে পারছে। এবং এরপরে এইখানে যে লো ছিল, এখানে কিন্তু হায়ার লো। প্যাটার্নটা একটু আহ, মনে হচ্ছে সবার জন্য ইজি হয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে আমার লো অ্যান্ড দিস ইজ হায়ার লো, হায়ার লো। ঠিক আছে, এই লো থেকে এই লোটা উপরে হয়েছে, হায়ার লো হয়েছে, এবং এই পয়েন্টের থেকে
এইখানে যে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে যে সাপোর্ট লাইন, যেটা সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটাও কিন্তু হায়ার লো হয়ে গেছে। আর আমরা এই ক্যান্ডেলটাকে একটু পজিটিভলি দেখার চেষ্টা করতেছি, এর পেছনে কিছু কারণ আছে। আমাদের ধারণা যে ইন কেস যদি এই জোনটাকে যদি আমরা ব্রেক করে মালেক স্পিনিং যদি উঠে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে বেটার কিছু মুভমেন্ট হয়তো দেখতে পারবো, বা আগের টপটা ধরার কাছাকাছি লেভেলেও আমরা কিন্তু এখান থেকে টার্গেট লেভেলগুলো রাখতে পারবো। যেমন এই পয়েন্টগুলোকে আমরা টার্গেট হিসেবে রাখতে পারবো, সেই প্রাইসগুলো আমি বলার চেষ্টা করব। বাট তার আগে আমরা এই জায়গাটাকে একটু দেখি, কারণ ওই পর্যন্ত যেতে হলে আমাকে কিছু শর্ত মানতে হবে, তাই না? কারণ ইটস এ শর্ট অ্যাকুমুলেশন পিরিয়ড, এটা একটা ছোট অ্যাকুমুলেশন পিরিয়ড। এই ছোট অ্যাকুমুলেশন পিরিয়ডটাকে যদি আমি ব্রেক করতে চাই, তাহলে কি কি শর্তগুলো ফলো করতে হবে সেটাগুলো আমরা যদি দেখি, তাহলে দেখব যে প্রথমে হচ্ছে এই হাইটাকে আমাকে ব্রেক করতে হবে। দেখেন, তার মানে এইখানে আগামীকাল যে ক্যান্ডেলটা আসবে সেই ক্যান্ডেলটাকে অনেকটাই শক্তিশালী ক্যান্ডেল হতে হবে। যদি অনেকটাই শক্তিশালী ক্যান্ডেল হয়, তাহলে শ্যাডো দিয়ে হলেও কিন্তু সেটা আমাদের টার্গেট ওয়ানটাকে মিট করে ফেলতে পারে, এবং তারপরে কিছুর উপরে যে হয়তো বা আবার কারেকশন করে নিচে চলে আসবে, তাহলে কিন্তু আমাদের টার্গেট ওয়ান মিট করে যাবে। বাট যদি এখান থেকে কারেকশন নেয়, তাহলে কখনোই সে এইখানে যে লোটা ক্রিয়েট করেছে, এই যে পটেনশিয়াল লো, অর্থাৎ 26 টাকা 50 পয়সা লেভেলের যে লোটা সে ক্রিয়েট করেছে, এই 26 টাকা 50 পয়সার লোটাকে সে ভাঙতে পারবে না যদি সে কারেকশন করে নিচের দিকে চলে আসে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে কি তার পক্ষে এই জায়গাটা ভাঙা পসিবল কিনা। সো ভাঙাটা আসলে পসিবল কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওপেন করি, তাহলে এই যে বলিঞ্জার ব্যান্ড, এটার লোয়ার ব্যান্ডটাকে আমরা অ্যাক্টিভ করতেছি। আমরা বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডটাকে এখন দেখতে পাচ্ছি। বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড আমি কেন নিয়ে আসলাম, এর অ্যান্সারটা হচ্ছে আমরা জানি যে অ্যাজ পার অ্যাজ বলিঞ্জার ব্যান্ডের নিয়ম অনুযায়ী বলিঞ্জার ব্যান্ডের ভেতরেই ক্যান্ডেলগুলো মুভ করতে থাকে। যদি কোনো ক্যান্ডেল যদি কোনো ক্যান্ডেল বলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে আসে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এইটা একটা ব্যান্ডের ভেতরে যদি কোনো ক্যান্ডেল চলে আসে, যদি দেখি এই যে এটা দেখেন ব্যান্ডের বাইরে চলে গেছে, পরবর্তীতে এই কারেকশন হয়ে প্রাইস আবার ব্যান্ডের ভেতরে ঢুকে গেছে। এখানে যদি আমরা দেখি এই যে এখানে প্রাইস ড্রপ, ক্যান্ডেল বাইরে চলে গেছে, পরবর্তীতেই হয় ব্যান্ড নিচে বাঁকা হয়ে চলে গেছে, অথবা ক্যান্ডেল বাধ্য হয়েছে পুনরায় ব্যান্ডের ভেতরে ঢুকে যেতে। সিমিলার কেসে যদি আমরা এইখানে দেখি, বলিঞ্জার ব্যান্ডের লাইন হচ্ছে এইখানে, এখানে এই হচ্ছে লো, ঠিক আছে, এই হচ্ছে ব্যান্ড, অর্থাৎ কোনোভাবেই ক্যান্ডেল যদি এখানটার নিচে চলে আসে, তাহলে আবার সে এখানে রান করে ব্যান্ডের ভেতরে প্রবেশ করবে। তো লম্বা সময় ধরে ব্যান্ড এখানে কারেক্টিভ অবস্থাতে থাকবে না। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এখানে যদি হালকা কারেকশনও আসে, আলটিমেটলি মালিক স্পিনের টার্গেট হচ্ছে 31 টাকা 33 টাকা লেভেলের কাছাকাছি। আমি কিন্তু এখান থেকে নিজের মন গড়া ধরেছি এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, যেটা 31 টাকা লেভেলে এবং হচ্ছে 33 টাকার লেভেলে। তার মানে আমরা বর্তমানে 29 টাকা 30 পয়সা লেভেলে আছি। তো যারা এইখানে মালিক স্পিনিং এ ইনভেস্ট করে আছি, তারা একটা জিনিস মাথায় রাখবো যে হয় আমরা এখান থেকে প্রফিট টেক করার চেষ্টা করব, যারা এর থেকে উপরের প্রাইজে কিনে এখানে আটকে আছি, তারা চেষ্টা করব কারেকশনের সুযোগে যদি ইন কেস এখান থেকে কিছুটা প্রাইস নিচে নেমে আসে, সেটা নামতে পারে আমাদের ধারণা 26 টাকা 50 পয়সা পর্যন্ত, এই 26 টাকা 50 পয়সা রেঞ্জে তাকে কিনে এভারেজ করে 26 টাকা 50 পয়সা রেঞ্জে নিয়ে আসতে হবে। এবং তাহলে আমরা 31 টাকা এবং 33 টাকা রেঞ্জের যে দুইটা টার্গেট জোন আছে, আমাদের রেজিস্ট্যান্স জোন, সেই পর্যন্ত কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো এবং প্রফিট জেনারেট করতে পারবো। এরপরে আমরা কথা বলবো হচ্ছে রহিমা ফুড নিয়ে। ওকে, রহিমা ফুডের ক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে
একটু ভালো করে খেয়াল করবেন, এরকম হওয়ার কি কোনো সুযোগ আছে? যদি সুযোগ থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে আমরা আগামীকাল এখান থেকে একটা কারেকশন যদি আমরা পাই, তাহলে আমরা ধরে নিতে পারি এইটা কারেক্টিভ লেভেল পর্যন্ত, সেটা উপরে হোক নিচে হোক, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটা 130 টাকার কাছাকাছি এই শেয়ারটাকে আমরা পেতে পারি। 130 টাকার লেভেলে যদি আমরা রিভার্সাল প্যাটার্ন দেখি, তাহলে সেখানে আমরা ইনভেস্ট করতে পারবো এবং সেখান থেকে আমরা মুভ করতে পারবো। আপনারা অনেকেই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন সম্পর্কে জানেন। এই ক্ষেত্রে আমার কাছে এটাকে হেড এন্ড শোল্ডার প্যাটার্নের ইনভার্স রূপ বলে মনে হচ্ছে। বাট দেখা যাক, আমি আর রহিমা ফুড নিয়ে কোনো কথা বলবো, অলরেডি আপনারা আমার ফোরকাস্ট লেভেলটাকে বুঝতে পেরেছেন। আর ইনকেস যদি তারা এখান থেকে ব্রেকআউট করে বের হতে পারে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপাতত এইটার অ্যানালাইসিস হচ্ছে এরকমই, যে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। সো এরপরে আমরা দেখব হচ্ছে জেনেক্সিল। জেনেক্সিলে আমাদের ধারণা যে জেনেক্সিল এই যাত্রাতে অনেক লম্বা একটা ট্রাভেল করার সুযোগ সৃষ্টি করতে পারে, যদি সে এখান থেকে এই যে রেজিস্ট্যান্স লাইন আমি ড্র করেছি, এইটার নিচ দিয়ে যে রেজিস্ট্যান্স লাইনটা গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আহ, এখান থেকে একটা আছে, এখানে এসে সাপোর্ট নিয়েছে। তার মানে এটা লো, এটা হায়ার লো, দেন এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, ঠিক আছে। এই দিকে যাওয়ার সময় সে কিন্তু প্যাটার্নটাকে একটু ঘুরিয়েছে, একটু সরে এসে হয়তো এরকম ভাবে সে ঘোরানোর চেষ্টা করতেছে, যে ক্ষেত্রে তার ট্রেন লাইনটা সাময়িকভাবে ঘুরে যেতে পারে। সো সাময়িকভাবে যদি তার ট্রেন লাইনটা ঘুরে যায়, তাহলে তার জন্য বর্তমানে রেজিস্ট্যান্স জোন যেটা, সেটা হলো 30 টাকার আশেপাশে। সো 30 টাকার আশেপাশে যদি তার রেজিস্ট্যান্স জোনটা থাকে, এই রেজিস্ট্যান্স জোনটাতে সে কেমন রিয়্যাক্ট করে, এই রেজিস্ট্যান্স জোনটাতে, অর্থাৎ এই লাইন বরাবর যে রেজিস্ট্যান্স জোনটা আমরা ড্র করেছি, এই রেজিস্ট্যান্স জোন বরাবর সে কেমন রিয়্যাক্ট করবে, এটার উপরে বেস করেই কিন্তু আমরা পরবর্তীতে ডিসিশন নিতে পারবো যে সে আসলে কোন দিকে মুভ করবে। সো আপাতত পর্যায়ে আমরা এখানে 30 টাকার লেভেলটাকে আমরা টার্গেট জোন হিসেবে দেখতেছি, যে এইখানে সে যদি 30 টাকা লেভেলের আশেপাশে সে যদি সাপোর্ট নেয়, তাহলে সে উপর দিকে যেতে পারে, তার রিয়াকশন দেখে আমরা বুঝতে পারবো। অথবা সে এখানে হিট করে কিন্তু অ্যাগেইন কারেকশন মুডে চলে আসতে পারে। বাট এইখানে তার রিয়াকশনটা আসলে ডিপেন্ড করবে সে আসলে কোন দিকে, কোন ভাবে, কি অ্যাঙ্গেলে সে মুভ করবে। সো আপাতত জেনিক্সেলের জন্য আমরা এটার রিয়াকশনগুলো দেখার চেষ্টা করব। এরপরে আছে হচ্ছে অ্যাপেক্স ফুডস। অ্যাপেক্স ফুডসে আমাদের বর্তমান টার্গেট জোন হচ্ছে আর একটা দিন যদি সে পজিটিভ দিতে পারে, তাহলেই সে আমাদের টার্গেট জোন অর্থাৎ আগের হাইকে টাচ করবে। যদি সে এই আগের হাইটাকে ব্রেক করতে চায়, তাহলে কিন্তু তার সেই জার্নিটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই রকম ভাবে তার কিন্তু বিশাল একটা সুযোগ আছে। বাট এইখানে সে, যেহেতু এখানে একটা লো ছিল, এখানে একটা হায়ার লো সে কনফার্ম করেছে, এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে ইটস মে বি ওয়েভ ওয়ান, ইটস টু, অ্যান্ড এখানে কোথাও ওয়েভ থ্রিটা আছে। সো ওয়েভ থ্রি যদি এখানে থাকে, সেখান থেকে কিন্তু বেটার একটা রেজাল্ট আমরা এখান থেকে পাবো। রিসেন্ট সময়টাতে সে যেহেতু কোনো বোনাস শেয়ার ঘোষণা করেনি, তার মানে বোনাস শেয়ার যেহেতু নাই, টোটাল প্রাইস চার্টে অ্যাডজাস্টমেন্ট এবং নন অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হচ্ছে না। সো আমরা আশা করতে পারি যে এটা যদি ওয়েভ থ্রি কে ট্রাভেল করে, সেক্ষেত্রে একটা বেটার রেজাল্ট হয়তোবা আমাদের জন্য আনতে পারে। বাট প্রথমে অ্যাপেক্স ফুডকে এই হাইটা ব্রেক করতে হবে। অ্যাপেক্স ফুডস বর্তমানে একটা পটেনশিয়াল অবস্থানে আছে, আর যেহেতু লো পেড শেয়ারগুলো এখন মুভ করার দিকে আছে, সো এখান থেকে পটেনশিয়ালিটি অনুযায়ী সে যদি ব্রেকআউট এনশিওর করতে পারে, তাহলে এখান থেকে আমরা একটা বেটার রেজাল্ট এনশিওর করতে পারবো। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেট পটেনশিয়ালিটি কোন দিকে যাচ্ছে এবং লোপিড স্টকগুলোর দিকেই যে আমাদের এখন মুভ করা লাগবে, সেটা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি স্টক অ্যানালাইসিস করার মাধ্যমে। সো আমার এখানে অ্যানালাইসিস 3টা লোপিড ছিল
এবং একটা একটু বড় টাইপের শেয়ার ছিল জেনেক্সেল। মোটামুটি বাকিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে, এবং প্যাটার্ন গুলো এবং তাদের মুভমেন্ট গুলো সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দিতে পেরেছি বলে আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।